আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সামনেই প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলে এসেছে। এখন সকলেই ব্যস্ত পরীক্ষার জন্য প্রস্তুত হতে। এর মধ্যে কেউ কেউ প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছ, আবার কারো কারো এখনও সিলেবাস শেষ করেই হয়নি। তো সকলের জন্যই আজকে আমি চলে এসেছি তোমাদের প্রস্তুতিকে একটু সহজ করে দিতে। আজকে তোমাদের জন্য একটি প্রশ্ন হাজির করব, যেই প্রশ্ন থেকে তোমরা বাসাতেই পরীক্ষা দিয়ে তোমাদের প্রস্তুতি নিশ্চিত করতে পারবে। আবার যাদের সিলেবাস এখনও শেষ হয়নি তারাও এই পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে যাচাই করার একটা সুযোগ পাবে বা প্রস্তুতি নেওয়ার ভালো একটা সুযোগ পাবে। এখন যাদের সিলেবাস বাকি তারা তো এই সকল প্রশ্নের উত্তর করতে পারবে না। আবার এই অল্প সময়ের মধ্যে এই প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়া কারো পক্ষে হয়তোবা সম্ভব হয়ে ওঠে না বা এতটা সময় পাওয়া যায় না। তো সকলের জন্য বিবেচনা করি আমি আজকে এই প্রশ্নটির সমাধানও করে দিব। তাই তাদের জন্য আমি এই পুরো প্রশ্নের উত্তরটি একদম বুঝিয়ে বুঝিয়ে সমাধান করে দিব। এতে করে কি হবে, যাদের এখনও সিলেবাস বাকি তারাও বুঝতে পারবে, আবার যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, যারা প্রস্তুতি নিতে ব্যস্ত তাদের প্রস্তুতিটাও নিশ্চিত হয়ে যাবে। এবং পরীক্ষার শেষে তোমরা তোমাদের খাতাটাও আমার এই সমাধান দেখে মিলিয়ে যাচাই করতে পারবে। এর ফলে কিন্তু তোমরা অনেকগুলো সুবিধা ভোগ করবে। যেমন খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে, তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নে যেই সিলেবাস দেওয়া আছে সেখান থেকে খুব ভালো একটা সাজেশন পেয়ে যাবে, প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে সেই সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবে, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে সকল প্রশ্নের উত্তর করতে হয় সেটা কিন্তু তোমরা বাসা থেকেই প্রস্তুতি নিতে পারবে। তারপর যারা এখনও সিলেবাস কমপ্লিট করতে পারে তাদের জন্য তো খুবই উপকারী হবে, কেননা তারা একদম ইম্পর্টেন্ট বিষয়গুলো বাসাতেই প্রথমে তো বুঝতে পারবে, দ্বিতীয়ত সেগুলো প্র্যাকটিসও করতে পারবে পরীক্ষার মাধ্যমে, তাই না? তাই যারা গার্জিয়ান আছেন তাদেরকে বলছি, আপনারা অবশ্যই এই প্রশ্নটি থেকে বাসায় একটা প্রস্তুতিমূলক পরীক্ষার ব্যবস্থা করে দিতে পারেন আপনাদের সন্তানকে। আবার যাদের এখনও সিলেবাস বাকি তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন, যাতে তারা ইম্পর্টেন্ট বিষয়গুলো এখান থেকে বুঝে নিতে পারে এবং প্রশ্নটি দিবেন তাদেরকে, যাতে সেই প্রশ্ন থেকে তারা বাসায় একটা পরীক্ষা দিয়ে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে পরীক্ষার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটি তাহলে কোথায় পাবেন। আমি প্রশ্নটি পুরো দেখিয়ে দিচ্ছি, দেখেন। এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে একদম ফ্রিতে প্রশ্নটা আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি চলে যাব প্রশ্ন সলিউশনে। তো দেখো, প্রথমেই আছে ক বিভাগ বহু নির্বাচনী 20 নাম্বার। 1 নংয়ে লেখা রয়েছে নিচের সঠিক উত্তরগুলো খাতায় লেখো। তো 1 নংয়ের প্রশ্নটি হচ্ছে, লেখা আছে যে বিন্দুর কি আছে। বিন্দুর কি আছে? আমরা জানি বিন্দু হচ্ছে যে এমন, বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে। তো সঠিক উত্তর হবে কি? অবস্থান। সঠিক উত্তর হচ্ছে ঘ, অবস্থান। তারপর 2 নংয়ে আছে ইটের বাইরের অংশকে কি বলি। ইটের বাইরের অংশকে আমরা কি বলি? ইটের বাইরের অংশকে আমরা তল বলি। তলটা হচ্ছে সমতল, অর্থাৎ সঠিক উত্তর ঘ, সমতল। তারপর 3 নংয়ে আছে একটি কাগজের তল কেমন। একটি কাগজের তল হচ্ছে সমান, অর্থাৎ একটি কাগজের তল হচ্ছে সমতল। তারপর 4 নংয়ে আছে একটি বলের তল কেমন। একটা বলের তল কেমন বলো তো? বলটা তো এরকম গোল আকৃতি থাকে, অর্থাৎ বলের তল মানে হচ্ছে বলের বাইরের পাশটা কেমন? গোল আকৃতির বা বক্র আকৃতির, তাই না? তার মানে তলটা হচ্ছে বক্রতল, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ, বক্রতল। এরপর খেয়াল করো, 5 নংয়ে আছে বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয়। বিয়োগের সময় একদম ডান দিকের অঙ্ক, অর্থাৎ একক স্থানের অঙ্ক থেকে কি বিয়োগটা শুরু করতে হয়, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক, একক। তারপর 6 নংয়ে আছে 1000 এ 100 এর দল কয়টি থাকে। 1000 এ 100 এর দল কয়টি থাকে? কতটি 100 মিলে 1000 হয় বলো তো? একটি 100 মিলে 100, দুটি মিলে 200, তিনটি 100 মিলে 300, এভাবে 4টি মিলে 400, 5টি মিলে 500, 6টি মিলে 600, 7টি মিলে 700, 8টি মিলে 800, 9টি মিলে 900 আর 10টি মিলে হয় 1000, তাই না? তার মানে 1000 এ 100 এর দল কয়টি থাকে? 10টি। সঠিক উত্তর ক, 10টি। এরপর 7 নংয়ে আছে 1 অযুত সমান কত। 1 অযুত সমান হচ্ছে 10,000, সঠিক উত্তর খ, 10,000। তারপর 8 নংয়ে আছে 10টি 10-এর দল মিলে কত হয়। 10টি 10-এর দল মিলে কত হয়? 10 10-এ 100, অর্থাৎ সঠিক উত্তর খ, 100। 9 নংয়ে আছে নিচের কোনটি 9,999। 9,999 কেমন হবে দেখো তো? একক, দশক, শতক, হাজার,
হাজারের ঘরে হবে 9, তাহলে 9000, 900 হতে হলে শতকের ঘরে 9, তারপর 99 মানে হচ্ছে 9 দশকের ঘরে আবার এককের ঘরে 9, অর্থাৎ 4টি 9 মিলে হচ্ছে কি 9999। দেখো সঠিক উত্তর হচ্ছে খ 9999। তারপর 10 নংয়ে আছে যে 83473। এখানে 8 এর স্থানীয় মান কত? খেয়াল করো এখানে 8 এর স্থানীয় মানটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত। 8 আছে অযুতের ঘরে। আমরা জানি 1 অযুত মানে হচ্ছে 10,000, তাহলে 2 অযুত হলে 20,000 হবে, 3 অযুত হলে 30,000 হবে, 4 অযুত হলে 40,000 হবে, 5 অযুত হলে 50,000 হবে, এভাবে 6 অযুত হলে 60,000, 7 অযুত হলে 60,000 আর 8 অযুত হলে 80,000। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক 80,000। তাহলে সঠিক উত্তর হবে ক 80,000। তারপর 11 নংয়ে আছে দুটি সংখ্যা দেওয়া আছে, বলেছে এর মধ্যে কোন সংখ্যাটি ছোট। তো দেখো এখানে আমাদের তুলনা করতে হবে। প্রথমে এটা খেয়াল করো, একক, দশক, শতক, হাজার পর্যন্ত আছে এখানে, আর এটার মধ্যে একক, দশক, শতক এটাও হাজার পর্যন্ত আছে। তো হাজারের ঘরে এখানেও 1, এখানেও 1, তো এটা বাদ। তারপরের অঙ্ক এখানে আছে 2, এখানে আছে 1। এখানে কি 1 ছোট 2 বড়, তার মানে ছোট কোনটা? 1, এই যেটা ছোট, তার মানে হচ্ছে 1125, এই সংখ্যাটা হচ্ছে ছোট। তার মানে সঠিক উত্তর হচ্ছে 1125, ক নং সঠিক উত্তর। তারপর 12 নং খেয়াল করো, লেখা আছে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? নিচের কোনটি বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা কোনটি? নিচের সংখ্যাগুলো খেয়াল করো, প্রত্যেকটাই কি 4 অঙ্ক বিশিষ্ট, মানে প্রত্যেকটা হচ্ছে হাজার পর্যন্ত আছে। তো হাজারের ঘরে এখানে 5, এখানেও 5, এখানেও 5, এখানেও 5, সবগুলো মিলে গেছে। তারপরের অঙ্কটা খেয়াল করো, শতকের ঘরে এখানে আছে 3, এখানে শতকের ঘরে 2, এখানে 3, এখানে 3, 2 ছোট 2 আগেই বাদ, তাহলে এটা কি আগেই বাদ। তাহলে আমাদের সঠিক উত্তর হয় ক হবে অথবা গ বা ঘ, এই তিনটির মধ্যে একটি হবে, তাই না? তো এখানে সবগুলো যেহেতু 3, তারপরের অঙ্কগুলো আমরা তুলনা করি। এখানে দশকের ঘরে আছে 2, এখানে দশকের ঘরে আছে 0, এখানে দশকের ঘরে 0, তো এই শূন্যগুলো কি ছোট আর এই 2টা হচ্ছে বড়, তার মানে এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড় বা বৃহত্তম। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে ক নং। ক নংয়ে দেওয়া আছে 5320, এই সংখ্যাটি হচ্ছে বৃহত্তম সংখ্যা। তারপর 13 নংয়ে একটি প্যাটার্ন দেওয়া আছে, বলেছে প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কত হবে। তো প্যাটার্নটি কিভাবে আছে আমাদের সেটি প্রথমে খেয়াল করতে হবে। খেয়াল করো এখানে 7-এর পরে 9 বাড়িয়েছে, কত বাড়িয়েছে? 7-এর পর 8, 9, 2 বাড়িয়েছে। তারপর 9-এর পর আবার 10, 11, আবারও 2 বাড়িয়েছে। 11-এর পর 12, 13, আবারও 2 বাড়িয়েছে। তার মানে পরের সংখ্যাগুলো আমরা বের করতে গেলে কি আমরা 2 করে বাড়াবো, তাহলে আমরা পরের সংখ্যাটি পাবো। তো আমরা 2 করে বাড়ালে 13-এর পর 2 বাড়ালে কত হয়? 13-এর পর 14, 15, তার মানে এই প্যাটার্নের পরবর্তী সংখ্যা হবে 15। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ 15। তারপর 14 নংয়ে আছে 1010, নিচের কোনটি? 1010 কিভাবে লেখা খেয়াল করো, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে হবে 1, তাহলে 1000। তারপর 10, 10 মানে দশকের ঘরে 1, তাহলে 10 হবে। আর বাকি যেই ঘরগুলো আছে অর্থাৎ শতকের ঘরে হবে 0, আবার এককের ঘরে হবে 0, অর্থাৎ 1010 কিভাবে লেখে? এই যে 1010, এটা হচ্ছে 1010। তাহলে সঠিক উত্তর কোনটা হবে খেয়াল করো, সঠিক উত্তর হবে 1010, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এই ক নং 1010 হচ্ছে ক নংয়ে দেওয়া আছে। তারপর 15 নংয়ে দেওয়া আছে 1000 বিয়োগ 99 সমান কত হবে। তো এই বিয়োগটা আমাদের একটু করতে হবে হাতে কলমে, মানে বিয়োগ করতে হবে। খেয়াল করো আমি এই পাশে একটু রাফ করছি। কি করতে হবে আমাদেরকে? তো আমাদেরকে কি বিয়োগ করতে হবে? প্রথমে আমরা লিখে নিব 1000 থেকে আমরা কি 99 বিয়োগ করব। বিয়োগ হচ্ছে 99, সংখ্যাগুলো যাতে নিচে নিচে হয় সেটা খেয়াল রাখতে হবে। তো উপরে আছে কি 0, 0 থেকে তো 9 বাদ দেওয়া যায় না, শূন্যকে বড় বানাতে হবে। শূন্যকে বড় বানালে কত হবে? 10, 10 থেকে 9 বিয়োগ করলে হবে কত? 1, অর্থাৎ এখানে হবে 1। তারপরে আবারও এখানে কি 0 থেকে আমরা 1 নিয়েছি এই শূন্যকে বড় বানানোর জন্য, কিন্তু 0 থেকে কি 1 নেওয়া যায়? 0 তো ছোট একটা সংখ্যা, এই সংখ্যা থেকে কি 1 নেওয়া যায়? যায় না। তাহলে এই শূন্যকে আগে বড় বানাতে হবে। এই শূন্যকে বড় বানালে হবে কত? 10, 10 থেকে 1 নিয়ে এই শূন্যকে বড় বানিয়েছি, তাহলে এই 10 থেকে 1 বাদ যাবে, তাহলে হবে 9। সেই 9 থেকে এই 9 বাদ যাবে, 9 বাদ গেলে কি 0 হবে, অর্থাৎ এখানে হবে 0। তারপরে খেয়াল করো এখানে আমরা এই শূন্যকে বড় বানিয়েছি, তাই না? এখান থেকে 1 নিয়ে, কিন্তু এখানে আছে কত? 0। এখান থেকে কি আমরা 1 নিতে পেরেছিলাম? পারিনি।
তাহলে আগে এই শূন্যকে বড় বানাতে হবে। শূন্যকে বড় বানাবো আগের ঘর থেকে 1 নিয়ে, এই 1 নিয়ে এই শূন্যকে বড় বানালে হবে 10। এই 10 থেকে আগেই এখানে 1 নিয়ে গেছি, তাহলে সেই 1 বাদ যাবে, তাহলে হবে কত 9। তাহলে এখানে হবে কত 9। তারপর এখানে কি এই শূন্যকে বড় বানানোর জন্য এই 1 আগে নিয়ে গেছি, তাহলে 1 বাদ যাবে, তাহলে বাদ গেলে কি শূন্য, শূন্য এই বাম পাশে লেখার দরকার নেই, অর্থাৎ বিয়োগফল হয়েছে কত 901। তাহলে সঠিক উত্তর কোথায় আছে দেখো তো, এই যে ঘ নঙে আছে 901। তো আমরা এই রাফগুলো মুছে দিই, আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নং 901। আমরা ঘ নঙে দাগটা দিব, ঠিক আছে। আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে গেছি ঘ নং। তারপরে 16 নঙে আছে কি 15 বিয়োগ 3 সমান 12। এখানে বিয়োজন কত, বিয়োজন কি, বিয়োজ্য কি আর বিয়োগফল কি সেটা আমাদের জানতে হবে। বিয়োজন হচ্ছে যেই সংখ্যাটা থেকে বিয়োগ করা হয় সেটা হচ্ছে বিয়োজন, বিয়োজ্য হচ্ছে যেই সংখ্যাটা বিয়োগ করা হয় সেটা বিয়োজ্য, আর বিয়োগফল কি, বিয়োগের পর যেই ফলাফল আমরা পাবো সেটা হচ্ছে বিয়োগফল। তাহলে এখানে বিয়োজন হচ্ছে 15, বিয়োজ্য হচ্ছে 3 আর 12 হচ্ছে বিয়োগফল। তাহলে বিয়োজন চেয়েছে, বিয়োজন হচ্ছে 15, তাহলে সঠিক উত্তর হচ্ছে 15 ঘ নং। এরপর 17 নং খেয়াল করো, 17 নংয়ে লেখা আছে 36 যোগ 5 সমান 41। এখানে যোজ্য কত, তো এখানে আমাদের যোজ্য কি, যোজক কি, যোগফল কি সেটা জানতে হবে। যোজ্য হচ্ছে যেই সংখ্যাটার সাথে যোগ করা হয় সেটা যোজ্য, আর যোজক হচ্ছে যেই সংখ্যাটা যোগ করা হয় সেটা হচ্ছে যোজক, আর যোগফল হচ্ছে যোগ করার পর আমরা যে ফলাফল পাবো সেটা হচ্ছে যোগফল। তো এখানে 36 হচ্ছে যোজ্য, 5 হচ্ছে যোজক আর 41 হচ্ছে যোগফল। তো এখানে যোজ্য চেয়েছে, যোজ্য হচ্ছে 36, অর্থাৎ সঠিক উত্তর 36 খ। সঠিক উত্তর হচ্ছে খ নং। তারপর 18 নংয়ে আছে নিচের কোনগুলো ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা কোনগুলো, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা, ঠিক আছে। আর এখানে কি তাহলে কোনটা হবে, যে 8টি, এটা কিন্তু না, 8 একটা সংখ্যা। তারপর 12 টাকা, এটাও না, 25 এটাও না। এই যে প্রথম এটা খ নংয়ে আছে, খ নং হচ্ছে সঠিক উত্তর ক্রমবাচক সংখ্যা। তারপর 19 নংয়ে আছে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো আমাদের এক অযুত খেয়াল করো একটু, এক অযুত মানে কি, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে 1, তার মানে হচ্ছে এক অযুত, আর এক অযুত মানে হচ্ছে কি 10,000। দেখো তো এটা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়েছে, এখানে কয়টা অঙ্ক আছে দেখো তো, 1 2 3 4 5, এখানে 5টা অঙ্ক আছে, তার মানে এক অযুত হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি গ নং 5 অঙ্ক। তারপর 6 নং আছে সুমির কাছে 668 টাকা আছে, তার বাবা তাকে আরও 715 টাকা দিলে তার মোট কত টাকা হবে। তাহলে কি তার কাছে ছিল হচ্ছে 668 টাকা, তার বাবা আরও দিয়েছে 715 টাকা, আরও দিয়েছে মানে কি তার আরও বেড়েছে, তার এই টাকার সাথে এই টাকা কি একসাথে হয়েছে। তাহলে তার মোট টাকা বের করতে গেলে কি এই দুইটা টাকা আমাদেরকে একসাথে করতে হবে। একসাথে আমরা কিভাবে করি, আমরা যোগের মাধ্যমে একসাথে করি, অর্থাৎ এই দুটি সংখ্যাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তো আমরা যোগ করার জন্য একটু জায়গা নিয়ে নিলাম, এখন আমরা এই দুটি সংখ্যাকে যোগ করব। কত কত যোগ করতে হবে এখানে খেয়াল করো, আমাদেরকে যোগ করতে হবে হচ্ছে সুমির টাকা, অর্থাৎ 668 টাকা, 600, আচ্ছা একটু মুছে নিই, 668, আর হচ্ছে তার বাবা যে টাকাটা দিয়েছে অর্থাৎ 715, এই দুটো সংখ্যাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তো দেখো যোগ করলে কত হয়, 5 আর 8 যোগ করে দেখো কত হয়, 5 আর 8 যোগ করলে হবে 13, 13 3 হাতে থাকে 1, 6 আর 1 যোগ করলে 7, 7 আর হাতের 1 যোগ করলে হবে 8, তারপর এখানে 6 আর 7 যোগ করলে হবে 13, অর্থাৎ 1383 টাকা হবে। তার একসাথে কত হবে, তার মোট টাকা হবে 1383। দেখো তো সঠিক উত্তর কোথায় আছে, সঠিক উত্তর আছে হচ্ছে এই যে খ নংয়ে 1383, অর্থাৎ সঠিক উত্তর খ নং 1383 টাকা। খাতাতে ঠিক এইভাবে করে 1 নং প্রশ্ন উত্তর লিখবে, তারপর 1 থেকে 20 নং দিয়ে কোন উত্তরটা সঠিক সেই উত্তরগুলো লিখে দেবে। এরপর 2 নং খেয়াল করো, লেখা আছে সংক্ষেপে উত্তর দাও। নিচে মোট 20টি প্রশ্ন রয়েছে, আমাদের সংক্ষেপে উত্তর দিতে হবে। ক নংয়ে আছে 1125কে অঙ্কে লিখো। তো 1125 এভাবে খাতা উঠে নিবে, 1125 এবার অঙ্কে কীভাবে লিখবে, একক, দশক, শতক, হাজার পর্যন্ত দিবে, যেহেতু 1000 আছে, 1000 তাহলে হাজারের ঘরে 1, তারপর 100 অর্থাৎ শতকের ঘরে 1, তারপর 35 কীভাবে লেখে, 3 10 5 35, অর্থাৎ দশকের ঘরে 3 আর এককের ঘরে হচ্ছে 5, তো 1135। তারপর লেখা আছে খ নংয়ে এই যে এই সংখ্যাটাকে কথায় লিখতে হবে। তো এটা কত, একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের ঘরে 2 আর অযুতের ঘরে হচ্ছে 2, তার মানে কি 22,702।
19, এই সংখ্যাটা হচ্ছে 22,719। তো এভাবে করে কথায় লিখে দিবে বয়াকার বা রসই তালে বস 22, হয়াকার বর্গীয় জয় আকার বয়শূন্য 22,000 দন্তা শয়াকার ত 7 তালবস তো 719 রসু দন্তা নয়শ্রেণী তালবস 19 22,719। এভাবে করে কথা লিখে দেবে। তারপর গণয়ে আছে 13 এর ক্রমবাচক সংখ্যা লিখতে হবে। তো 13 এর ক্রমবাচক সংখ্যা কি? ত্রয়োদশ। তয়রফালা অন্তস্তকার ও ত্রয় দ তালবস ত্রয়োদশ। তারপর ঘনঙে লেখা আছে 1 অযুত সমান কত? 1 অযুত সমান কত? 1 অযুত মানে হচ্ছে 10,000। তো 1 অযুত মানে হচ্ছে 10,000, সেটা লিখে দিব 10,000। 1 অযুত মানে হচ্ছে 10,000। তারপর উনঙে আছে 5টি 1000 মিলে কত হয়? 5টি 1000 মিলে কত হয় বলতো? একটি মিলে 1000, দুইটি মিলে 2000, তিনটি মিলে 3000, চারটি মিলে 4000, 5টি 1000 মিলে হবে 5000। অর্থাৎ 5টি 1000 মিলে হয় কত? 5000। 5000 হয়। একক দশক শতক হাজার, হাজারের ঘরে 5 দিলে কি? 5000 হয়। এরপর চনঙে লেখা আছে 1000 এর আগের সংখ্যাটি কত? তো আগের সংখ্যাটি বের করতে গেলে কি করতে হবে? আমাদেরকে 1000 থেকে 1 বিয়োগ করতে হবে। তো 1000 থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে আমরা আমাদের 1000 থেকে 1000 এর আগের সংখ্যাটি পেয়ে যাব। তো বিয়োগ করলে এখানে কত হবে? 10 থেকে 1 বিয়োগ করলে হবে এখানে 9, তারপর হাতে থাকে 1, 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9, তারপর আবার 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 বাম পাশে লেখা না, অর্থাৎ 999। তো 1000 থেকে 1 বিয়োগ করলে হবে 999, অর্থাৎ 1000 এর আগের সংখ্যাটি হচ্ছে কি? 1000 এর আগের সংখ্যাটি হচ্ছে 999। তারপর 6 নংয়ে বলেছে 4টা 9 এরপরের সংখ্যা কত? 4টা 9 মানে কি? দেখো 1 2 3 4 মানে 1000 একক দশক শতক হাজার, অর্থাৎ 9999। এর পরের সংখ্যাটি কত? এর পরের সংখ্যাটি বের করতে গেলে কি এর সাথে আমাদের 1 যোগ করে দিতে হবে। তো 1 যোগ করলে কত হবে? দেখো 9 আর 1 যোগ করলে হবে 10, 10 এর 0 হাতে থাকে 1, 9 আর হাতের 1 যোগ করলে হবে 10, 10 এর 0 হাতে থাকে 1, 9 আর হাতের 1 যোগ করলে 10, 10 এর 0 আবার হাতে আবারও 1, এই 9 আর হাতের 1 যোগ করলে হবে 10, এই 10 বসিয়ে দিলাম। অর্থাৎ কত? 10,000। একক দশক শতক হাজার অযুত, অর্থাৎ 10,000। তো এরপরের সংখ্যাটি কি? 10,000। তো আমরা উত্তরটা লিখিয়ে দিব 9,999। এর পরের সংখ্যাটা হচ্ছে 10,000। তারপরে বর্গীয় জনঙে লিখেছে কি? দুটো সংখ্যা দেওয়া আছে, মাঝখানে খালি ঘর দেওয়া আছে, বলেছে যে খালি ঘরে চিহ্ন বসাতে। তো এই দেখো এই সংখ্যা দুটি হচ্ছে যে এমন একটা দুটি সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 9,469 আর একটা হচ্ছে কি 19,496। এই দুটি সংখ্যার মধ্যে কি আমাদের মাঝখানে সম্পর্ক চিহ্ন বসাতে হবে, অর্থাৎ কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট সেটা নির্ণয় করে চিহ্ন বসাতে হবে। তো এটা কি আছে? একক দশক শতক হাজার পর্যন্ত আছে, আর এটা আছে একক দশক শতক হাজার অযুত পর্যন্ত আছে। তো এখানে বেশি ঘর আছে, তো এই সংখ্যাটি হচ্ছে বড় নিঃসন্দেহে। তো বড়টার দিকে কি হা করে থাকবে, অর্থাৎ এই সংখ্যাটি বড়। তারপরে ঝ নঙে দিয়েছে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটিতে হাজারের স্থানের অঙ্কটি কত? তো এই ঝ নং খেয়াল করো, এখানে এই সংখ্যাটিতে হাজারের স্থানের অঙ্কটি কত? তো এখানে কি একক দশক শতক হাজার, হাজারের ঘরে কি আছে? 6, অর্থাৎ এই সংখ্যাটিতে হাজারের স্থানের অঙ্কটি হচ্ছে 6। তারপর ইয় নঙে 3টি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যা 3টির মাঝখানে যোগ আছে, বলেছে যে কি সমানের এই পাশে কত হবে, অর্থাৎ যোগ করে ফলাফলটা কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো যোগ করে আমরা নর্মালি বসিয়ে দিলে হবে। প্রথমে আমরা এককের ঘরে অঙ্কগুলো যোগ করব। এখানে আছে 1, এখানে 1, এখানে কত? 7। তো 7 আর 1 8, 8 আর 1 9। তারপর এখানে আছে 5, এখানে 0, এখানে 4, 5 আর 0 5, আর 4 যোগ করলে হবে 9। তারপর এখানে 2 আর 4 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে হবে 7, অর্থাৎ 799। তারপর ট নঙে লিখেছে একটা খালি ঘর দেওয়া আছে, পরে লেখা আছে যে সংখ্যাটি হচ্ছে কি 7,104.5 একক। তো আমরা হাজার পর্যন্ত সংখ্যা বসিয়ে দিলে হবে একক দশক শতক হাজার। সংখ্যাটি হচ্ছে কি 7,000, অর্থাৎ হাজারের ঘরে 7, তারপর আছে শতকের 1 শতক, অর্থাৎ শতকের ঘরে 1, তারপরে আছে 4 দশক, অর্থাৎ দশকের ঘরে 4, তারপর আছে 5 একক, অর্থাৎ এককের ঘরে 5, অর্থাৎ 7,145। টনঙের সংখ্যাটি হচ্ছে এরকম। ঠনঙে লেখা আছে 875 থেকে 775, এর পার্থক্য কত? পার্থক্য মানে হচ্ছে কি বিয়োগফল, অর্থাৎ 875 থেকে 775 এর পার্থক্য বের করতে গেলে আমাদের এই দুইটা সংখ্যা কি বিয়োগ করতে হবে, অর্থাৎ 875 থেকে আমাদের 775টা বিয়োগ করতে হবে। তো 5 থেকে 5 বিয়োগ করলে হবে 0, 7 থেকে 7 বিয়োগ করলে হবে 0, 8 থেকে 7 বিয়োগ করলে হবে 1, অর্থাৎ বিয়োগফল পার্থক্য হচ্ছে 100। তো পার্থক্য হচ্ছে 100। তারপর ডনঙে লেখা আছে 300, এই যে 300 বিয়োগ হচ্ছে
75 সমান হচ্ছে 225। এখানে বিয়োজ্য কত সেটা জিজ্ঞাসা করেছে। তো এই সংখ্যাটা হচ্ছে বিয়োজন, এটা হচ্ছে বিয়োজ্য, এটা হচ্ছে বিয়োগফল। তো বিয়োজ্য কত? বিয়োজ্য হচ্ছে 75। তো আমরা ঢ নঙে লিখে দিব হচ্ছে বিয়োজ্য হচ্ছে বিয়োজ্য হচ্ছে কি 75। তারপর ঢ নঙে দুটি সংখ্যা দেওয়া আছে, মাঝখানে হচ্ছে বিয়োগ দেওয়া আছে। তো ফাঁকা ঘরের সংখ্যাটি কত হবে, অর্থাৎ এই দুটি সংখ্যাকে আমাদের বিয়োগ করে বিয়োগফলটা লিখতে হবে ফাঁকা ঘরে। ঠিক আছে, তো বিয়োগ করে আমরা এককের ঘর থেকে শুরু করতে হবে। 5 থেকে 5 বিয়োগ করলে হবে 0, তারপর 2 থেকে 0 বিয়োগ করলে হবে 2, তারপর 9 থেকে 4 বিয়োগ করলে হবে 5, তারপর 9 থেকে 5 বিয়োগ করলে হবে 4, অর্থাৎ 4520। তারপর মূর্ধন্য নঙে লেখা আছে বিয়োগের বিপরীত প্রক্রিয়ার নাম কি? বিয়োগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে যোগ, যোগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে বিয়োগ, গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ভাগ, আর ভাগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে গুণ। ঠিক আছে, যোগের বিপরীত বিয়োগ আর বিয়োগের বিপরীত যোগ, গুণের বিপরীত ভাগ, ভাগের বিপরীত গুণ। ঠিক আছে, তো বিয়োগের বিপরীত প্রক্রিয়ার নাম যোগ এভাবে লিখে দিতে হবে। তারপর ত নঙে 3টি সংখ্যা দেওয়া আছে আর মাঝখানে যোগ চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ 3টি সংখ্যাকে আমাদেরকে যোগ করে লিখতে হবে। তো আমরা যোগ করা শুরু করে দিই। এখানে প্রথমে এককের ঘর থেকে শুরু করতে হবে। এখানে 7 আর 6 যোগ করলে হবে কত? 13। 13 আর 5 যোগ করলে হবে কত? 18। 18 আর 8 হাতে থাকে 1, একটা আমি এখানে লিখলাম। তারপরের অঙ্কগুলো খেয়াল করে, এখানে আছে 3, 3 আর 4 যোগ করলে 7, 7 আর 0 7, আর হাতের 1 যোগ করলে হবে 8। তারপরে এখানে আছে 8, এখানে আছে 2 যোগ করলে 10, 10 আর এই 3 যোগ করলে হবে কত? 13, 13 3 হাতে থাকে আবারও 1। তারপর এখানে আছে 0, এখানে আছে 5 যোগ করলে 5, আর এখানে 0 যোগ করলে 5, আর হাতের 1 যোগ করলে হবে 6। তারপর এখানে আছে 3, আর এখানে কোনো অঙ্ক নেই, এখানে আছে 4, তো 3 আর 4 যোগ করলে হবে 7, অর্থাৎ 76388। তারপর থ নঙে লেখা আছে বিয়োজ্য কি? আমরা আগেই জেনে এসেছি বিয়োগের সময় যে সংখ্যাটি বিয়োগ করা হয় সেটা হচ্ছে বিয়োজ্য। ঠিক আছে, যেমন এই যেখানে একটা বিয়োগ করিয়েছিলাম, এটা হচ্ছে বিয়োজন, এই যে এটা হচ্ছে বিয়োজ্য। ঠিক আছে, এটা বিয়োগ করা হবে, এটা হচ্ছে বিয়োজ্য, এটা হচ্ছে বিয়োগফল। তো যে বিয়োগের সময় যে সংখ্যাটি বিয়োগ করা হয় সেটা হচ্ছে বিয়োজ্য। এভাবে করে সংখ্যাটা লিখে দিবে, বিয়োগের সময় যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। তারপর দ নঙে লেখা আছে একটি ইটের তল কয়টি? দেখো, ইটের তল গণনা করার জন্য আমি এখানে একটি ইটের ছবি নিয়ে নিয়েছি। এখান থেকে খুব সহজে আমরা ইটের তল গণনা করতে পারবো। ইটের তল হচ্ছে 6টি। কিভাবে? দেখো, এই উপরে একটা তল আছে, ঠিক এই বরাবর নিচে একটি তল আছে। তো কয়টি গেল? 1টি, 2টি, উপরে একটি, নিচে একটি, গেল 2টি তল। তারপর এই যে সামনে একটি তল, এই বরাবর পেছনে কিন্তু এখানে আরও একটি তল আছে। তাহলে কয়টি গেল? 1টি, 2টি, 3টি, 4টি, উপরে, নিচে, সামনে, পেছনে, গেল 4টি। তারপরে এই যে এখানে পাশে আমরা একটি তল দেখতে পাচ্ছি, ঠিক এই বরাবর এই পাশে আরও একটি তল আছে, তার মানে এখানে আরও 2টি তল পেলাম। তাহলে কয়টি হলো? উপরে, নিচে, সামনে, পেছনে, এই পাশে, পাশে। ঠিক আছে, তাহলে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, মোট তল কয়টি হলো? 6টি। একটু গণনা করে দেখিয়ে দিচ্ছি। এই যে 1, উপরে একটা, নিচে 2টা, সামনে 3টা, তারপর পেছনেরটা 4 নাম্বার, এই পাশেরটা দিলাম 5 নাম্বার, আর এই পাশেরটা দিলাম 6 নাম্বার। তাহলে কয়টি তল হলো? ইটের মোট 6টি তল। আশা করি এই চিত্রের সাহায্যে খুব সহজেই বুঝতে পেরেছো ইটের তল কয়টি। তোমরা আরও বাস্তব প্রমাণের জন্য হাতে একটি ইট নাও এবং ইটের তলগুলো গণনা করো। ইটের তলগুলো গণনা করো, উপরেরটা, নিচেরটা, সামনেরটা, পেছনেরটা, আর পাশের 2টা, মিলে হবে 6টা। আমরা একটু আগে ইটের তল গণনা করে এসেছি, কয়টি তল পেয়েছিলাম? 6টি। তো এভাবে লিখবে একটি ইটের তল 6টি। তারপর দ নঙে লিখেছে বিয়োজন সমান কি? তো এটা দেখার জন্য আমরা একটু আলোচনা করি। দেখো, যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় সেটা হচ্ছে বিয়োজন। ঠিক আছে, বিয়োজন, বিয়োজন থেকে হচ্ছে বিয়োগ করা হয়। যে সংখ্যাটি বিয়োগ করা হয় সেটা হচ্ছে বিয়োজ্য, বিয়োজ্য হচ্ছে বিয়োগ করা হয়। তারপর ফলাফল যেটা পাওয়া হয় সেটা হচ্ছে বিয়োগফল। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি বিয়োজন বের করতে চাই, অর্থাৎ বিয়োজন এর সূত্র কি হবে? বিয়োজন সমান হবে বিয়োগফল। এই বিয়োজ্য তখন এই পাশে চলে আসবে, বিয়োজ্যটা এই পাশে চলে আসলে কি, এটা বিয়োগ ছিল, এই পাশে চলে আসলে যোগ হবে, অর্থাৎ বিয়োগফল, বিয়োগফল যোগ বিয়োজ্য। ঠিক আছে, তো বিয়োজনের সূত্র হবে বিয়োজন সমান হচ্ছে বিয়োগফল যোগ বিয়োজ্য। এই বিয়োজ্যটা এই পাশে চলে এসেছে, সমান চিহ্নের এই পাশে চলে আসলে এটা বিয়োগ ছিল, এই পাশে আসলে যোগ হয়ে যাবে, বিয়োগফল যোগ বিয়োজ্য। তো বিয়োজন নির্ণয়ের সূত্রটা এভাবে লিখে দিবে, বিয়োগফল যোগ বিয়োজ্য। এরপর দন্তন্নতে
একটা সংখ্যা দেওয়া আছে, বলেছে সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান কত। এই যে সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান কত, দেখো যে 9 এখানে আছে একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 9 আছে কি হাজারের ঘরে। অর্থাৎ এই সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান হবে 9000। 9000 হয়কার হা বর্গীয় জয়কার যা বয় শূন্য র হাজার সমান কি 9000। একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে হচ্ছে 9, তাহলে হবে 9000। এই সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান হচ্ছে 9000। এরপর 3 নং খেয়াল করো, 3 নংয়ে লেখা আছে শূন্যস্থান পূরণ করো। 3-এর 1 নংয়ে লেখা আছে প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট ড্যাশ আছে। প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট কি আছে, প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট নিয়ম আছে। তো আমাদের খালি ঘরে লিখতে হবে নিয়ম, ঠিক আছে। প্রত্যেকটা প্যাটার্ন একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। তারপর 2 নংয়ে 7, 10, 13, এভাবে লেখা আছে। তো পরে একটা খালি ঘর আছে, এই খালি ঘরের সংখ্যাটা কত হবে, মানে এই প্যাটার্নের পরবর্তী সংখ্যাটা কত হবে সেটা বের করতে হবে। তো দেখো প্যাটার্নটার নিয়ম কি, প্যাটার্নের নিয়ম হচ্ছে কি 7 থেকে 10 কি বাড়ছে। কত বাড়ছে দেখো তো, 7-এর পর 8, 9, 10 3 করে বাড়ছে। তারপর 10-এর পর 11, 12, 13 3 বেড়েছে, তাহলে আমরা 13-এর পর আবারও 3 বাড়াবো, তাহলে পরের সংখ্যাটা পেয়ে যাবো। তো 13-এর পর দেখো 14, 15, 16 3 বাড়লে কত হবে 16, অর্থাৎ পরের সংখ্যাটা হচ্ছে 16। এরপরে দেখো 3 নম্বরেও একটা প্যাটার্ন দেওয়া আছে, পরের সংখ্যাটা কত হবে সেটা বের করতে হবে। তো দেখো এখানে 10 থেকে 15 কত বাড়িয়েছে 5 বাড়িয়েছে। 15 থেকে 20 কত বাড়িয়েছে 5 বাড়িয়েছে। আবার 20 থেকে 25 কত বাড়িয়েছে দেখো গণনা করে, 20-এর পর 21, 22, 23, 24, 25 5 বাড়িয়েছে, তাই না। তাহলে 25-এর পরের সংখ্যাটা আমরা বের করতে গেলে আমরাও 5 বাড়াবো। তাহলে 25-এর পর 26, 27, 28, 29, 30 5 বাড়ালে কত হয় সংখ্যাটা 30, খালি ঘরে 30 লিখে দিব। তারপর 4 নংয়ে দুটি সংখ্যা দেওয়া আছে, মাঝখানে বলেছে খালি ঘরে সঠিক প্রতীক ব্যবহার করতে। তো এখানে আমাদের সঠিক প্রতীক চিহ্নটা ব্যবহার করতে হবে, অর্থাৎ কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট সেটা বের করতে হবে। তো দেখো এখানে একক, দশক, শতক, হাজার অযুত পর্যন্ত আছে, এখানে একক, দশক, শতক, হাজার অযুত, এখানে অযুত পর্যন্ত আছে, এখানে অযুত পর্যন্ত আছে। তো এখানে দেখো এখানে অযুতের ঘরে 1, এখানে অযুতের ঘরে 1 মিলে গেছে। তারপর ঘরে এখানে 7, এখানেও 7 মিলে গেছে। তারপর এখানেও 7, এখানেও 7, এটাও মিলে গেছে। তারপর এখানে আছে 7, এখানে আছে 8। তো এই 8টা বড় আর এই 7টা ছোট, অর্থাৎ এই সংখ্যাটা ছোট আর এই সংখ্যাটা হচ্ছে বড়, ঠিক আছে। তো বড়র দিকে হা করে থাকবে, অর্থাৎ এর দিকে মুখটা খোলা থাকবে। তারপরে এখানে এই 5 নংয়ে দেখো এরকম একটা খালি ঘর দেওয়া আছে, যোগ 25 সমান হচ্ছে 65, অর্থাৎ কত এর সাথে 25 যোগ করলে হবে 65। তো এটা আমি একটু রাফ করে দেখাচ্ছি তোমাদেরকে, এটা কিভাবে করবে। আমাদের খালি ঘরে কত হবে সেটা বের করতে হবে, তাই না। তো এভাবে খালি ঘর দিবে, তারপর লিখবে এই যে 65 আছে, এই 65টা লিখবে। আর এই 25টার সামনে কি যোগ চিহ্ন আছে, এই 25টা এই সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবে। তাহলে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে কি 25টার সামনে যোগ চিহ্ন ছিল, এবার হয়ে যাবে বিয়োগ চিহ্ন, অর্থাৎ 65 থেকে এবার 25 জাস্ট বিয়োগ করে দাও, তাহলে খালি ঘরে কত হবে সেটা বের হয়ে যাবে। তো 5 থেকে 5 বিয়োগ করলে হবে 0, 4 আর 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4, অর্থাৎ 40। তো খালি ঘরে 40 বসিয়ে দিলেই উত্তর ডান। তারপর 6 নংয়ে দুটি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যা দুটির যোগফল কত সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো খেয়াল করো প্রথমে এই 9 আর 5 যোগ করলে হবে 14, 14 4 হাতে থাকে 1, তারপর 8 আর 5 যোগ করলে হবে 13 আর হাতের 1 যোগ করলে হবে 14, 14 4 হাতে থাকে আবারও 1, তারপর এখানে 4 আর এখানে 7 যোগ করলে হবে কত 11 আর হাতের 1 যোগ করলে হবে 12, 12 2 হাতে থাকে 1, তারপর এখানে 6 আর 2 যোগ করলে 8 আর হাতের 1 যোগ করলে হবে 9, এখানে 1 আর এখানে 5 যোগ করলে হবে 6, অর্থাৎ 69244, ঠিক আছে। এরপর 7 নংয়ে দেখো লেখা আছে 55 বিয়োগ খালি ঘর সমান হচ্ছে 20, অর্থাৎ 55 থেকে কত বিয়োগ করলে আমাদের 20 হবে। তো এটা আমাদের একটু রাফ করতে হবে, আমরা খালি ঘরে কত হবে সেটা বের করব, ঠিক আছে। তো খালি ঘরে কত হবে সেটা বের করার জন্য আমি খালি ঘরটা এই পাশে নিয়ে আসবো, সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো, আর 20টাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো। তো 20টা এই পাশে নিয়ে আসলে কিন্তু 55 থেকে বিয়োগ হয়ে যাবে। তো 55 থেকে যদি আমরা 20টা বিয়োগ করে দিই তাহলে কত হবে দেখো, এখানে হবে 5 আর এখানে হবে 3, 35, ঠিক আছে। দেখো 55 থেকে তাহলে 35 বিয়োগ করলে কিন্তু আমাদের 20 হয়ে যাবে। তারপর 8 নংয়ে লেখা আছে এক সমকোণের চেয়ে ছোট কোণকে ড্যাশ বলে। তো এক সমকোণের চেয়ে ছোট কোণকে, খেয়াল রাখবে ছোট কোণকে কি বলে, এক সমকোণের চেয়ে ছোট কোণকে বলে সূক্ষ্ম কোণ। খালি ঘরে হবে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম মানে হচ্ছে ছোট, ঠিক আছে। এক সমকোণের চেয়ে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। তারপর লেখা আছে এক সমকোণের চেয়ে বড় কোণকে ড্যাশ বলে। এক সমকোণের চেয়ে বড় কোণকে বলে কি স্থূল কোণ। তো খালি ঘরে লিখবে স্থূল কোণ, স্থূল মানে হচ্ছে বড়, এক সমকোণের চেয়ে বড় কোণকে স্থূল কোণ বলে। তারপর লেখা আছে এক সরল কোণ সমান ড্যাশ সমকোণ। তো এক সরল কোণ মানে হচ্ছে 2 সমকোণ, ঠিক আছে। তো খালি ঘরে লিখবে 2,
এক সরলকোণে দুইটা সমকোণ থাকে, ঠিক আছে। এক সরলকোণ সমান দুই সমকোণ। এরপর ঘ বিভাগে লেখা আছে 11 নং সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে রেখে দিব। তো 1 নং এ লেখা আছে খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করো। এখানে মোট 2টি প্যাটার্ন রয়েছে, 1 আর 2। 1 নং এ লেখা আছে 7, 10, 13, তারপর খালি ঘর দেওয়া আছে, তারপর 19, 25, 28। তো এই প্যাটার্নটির নিয়মটা কি সেটা খুঁজে বের করতে হবে। দেখো 7 থেকে 10 বাড়ছে, কত বাড়ছে? 7-এর পর 8, 9, 10, 3 বাড়ছে। 10-এর পর 13, 3 বাড়ছে। 13-এর পর যদি পরের সংখ্যাটা বের করতে চাই তাহলে আমরা 3 বাড়াবো। 13-এর পর 14, 15, 16, 3 বাড়ালে হবে পরের সংখ্যাটা 16। তারপর 16-এর পর 17, 18, 19। দেখো 3 বাড়িয়ে পরের সংখ্যাটা দেওয়া আছে 19। 19-এর পর পরে আরও 3 বাড়ালে দেখো 22 হবে। 19-এর পর 20, 21, 22, 3 বাড়ালে 22, আরও 3 বাড়ালে 25, আরও 3 বাড়ালে হয় 28। তারপর 2 নং এ আরেকটি প্যাটার্ন দেওয়া আছে, এখানে খেয়াল করো। প্যাটার্নের নিয়মটা খুঁজে বের করতে হবে। 18 থেকে 20 কি বাড়ছে, তাই না? কত বাড়ছে দেখো তো? 18-এর পর 19, 20, 2 বাড়ছে। তারপর এখানে দেখো 26-এর পর 28, 26, 27, 28, এখানেও 2 বাড়ছে। তার মানে আমরা যদি এই দুটি সংখ্যা বের করতে চাই আমরা 2 করে বাড়াবো। 20-এর পর 2 বাড়ালে কত হবে? 20-এর পর 21, 22, 2 বাড়ালে হবে 22, এই সংখ্যাটি হবে 22। 22-এর পর আরও 2 বাড়ালে হবে 23, 24, 2 বাড়ালে হবে 24। তারপর 24-এর 25, 26, 26 দেওয়া আছে। তারপর 2 নং এ দেওয়া আছে কি যোগ করতে হবে, তাই না? যোগ করো। তো ক খ দুটি যোগ দেওয়া আছে। প্রথমে আমরা ক নং করব। খেয়াল করো আমরা সংখ্যাটি উঠিয়ে নিয়েছি। 0, 0, 0 যোগ করলে হবে 0। তারপর 8 আর 2 যোগ করলে হবে 10। 10-এর 0 হাতে থাকে 1। তারপর এই 2 আর 9 যোগ করলে হবে 11। 11 আর 7 যোগ করলে হবে 18। 18 আর হাতের 1 যোগ করলে হবে 19। 19-এর 9 হাতে থাকে 1। 5 আর 1 6। 6 আর 2 8 আর হাতের 1 যোগ করলে হবে 9। তারপর খ নং এর যোগটি আমরা করব। প্রথমে আমরা একক স্থানের অঙ্কগুলো যোগ করব। এখানে আছে 0, এখানে আছে 0, এখানে 0, এখানে 0, শূন্যগুলো যোগ করে হবে 0। এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এই শূন্যগুলো যোগ করলে হবে 0। এখানে আছে 4, এখানে 3, যোগ করলে হবে 7। 7 আর এই 6 যোগ করলে হবে 13। 13 আর এই 9 যোগ করলে কত হবে? একটু গণনা করে দেখো। 13-এর পর 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22 হবে। তো 22-এর 2 হাতে থাকে 1। তারপর এখানে 2 আর এখানে কোনো অঙ্ক নেই, 2 এখানে আছে 1, তো 2 আর 1 3, 3 আর এখানে আছে 2, 3 আর 2 যোগ করলে হবে 5, 5 আর হাতে 2 আছে, সেই 2 যোগ করলে হবে কত? 7। এই ছিল 2 নং। তারপর 3 নং খেয়াল করো। 3 নং এ আছে হচ্ছে বিয়োগ করো। ক আর খ দুটি অঙ্কই আছে, তো আমাদের বিয়োগ করতে হবে। তো এখানে আমরা সংখ্যাগুলো উঠিয়ে নিয়েছি। এখানে প্রথমে একক স্থান থেকে বিয়োগটা শুরু করতে হবে। উপরে আছে 3, নিচে আছে 7। 7টা কি বিয়োগ করতে হবে? 3 থেকে 7 বিয়োগ করতে হবে। কিন্তু 3 তো ছোট, 3 থেকে 7 বিয়োগ করা যায় না, 3কে বড় বানাতে হবে। 3কে বড় বানালে হবে 13, ঠিক আছে। আগের ঘর থেকে 1 নিয়ে 3কে বড় বানাতে হবে। 3কে বড় বানালে হবে 13। 13 থেকে 7 বিয়োগ করে দেখো, 13 থেকে 7 বিয়োগ করলে হবে 6। তো 6 লিখে দিলাম। তারপর এখানে দেখো 4 আছে, এই 4 থেকে আমি আগে 1 নিয়েছি এই 3কে বড় বানানোর জন্য, ঠিক আছে। তো এই 4 থেকে 1 বাদ যাবে, হবে 3। 3 থেকে এই 9 বাদ দিতে হবে, কিন্তু 3 ছোট, 3 থেকে 9 বাদ দেওয়া যায় না। 3কে বড় বানাতে হবে আগের ঘর থেকে 1 নিয়ে, ঠিক আছে। তো আগের ঘর থেকে 1 নিয়ে 3কে বড় বানালে হবে 13। 13 থেকে এবার 9 বাদ দাও, 13 থেকে 9 বাদ দিলে হবে 4। এবার এখানে এই 1 থেকে আমি আগেই 1 নিয়েছি এইখানে 4কে বড় বানানোর জন্য। তো এখানে আবার 1 থেকে 1 বাদ যাবে। 1 থেকে 1 বাদ গেলে হয় কত? 0। সেই 0 থেকে এই 1 বাদ যাবে, কিন্তু 0 তো ছোট, 0 থেকে 1 বাদ দেওয়া যায় না। 0কে বড় বানাতে হবে আগের ঘর থেকে 1 নিয়ে। 0কে বড় বানালে হবে 10। 10 থেকে এবার 1 বাদ দাও, 10 থেকে 1 বাদ দিলে হবে 9। এবার এখান থেকে 1 নিয়েছি এখানের 1কে বড় বানানোর জন্য, ঠিক আছে। তো এখানে 1 বাদ দিতে হবে, এখান থেকে 1 বাদ দিলে হবে কত? 8। 8 থেকে এবার তুমি 4 বাদ দাও, 8 থেকে 4 বাদ দিলে হবে 4। এবার এই 6 থেকে 2 বাদ দিতে হবে, 6 থেকে 2 বাদ দিলে হবে 4। শেষ এটা। তারপর খ নংয়ে এই বিয়োগটা করতে হবে। তো এখানে আমাদের প্রথমে একক স্থান থেকে শুরু করতে হবে। এখানে আছে 0, এখানে আছে 6, তো 0 থেকে 6 বাদ দিতে হবে, কিন্তু 0 ছোট, 0 থেকে 6 বাদ দেওয়া যায় না। 0কে বড় বানাতে হবে আগের ঘর থেকে 1 নিয়ে। 0কে বড় বানালে কত হবে? 10, ঠিক আছে। তো 0কে বড় বানালে হবে 10। 10 থেকে এবার তুমি 6 বাদ দাও, 10 থেকে 6 বাদ দিলে হবে 4। এই 4টা লিখে দিলাম।
এর পরের অঙ্কগুলো খেয়াল করে, এখানে আছে 0 আর এখানে আছে 3, ঠিক আছে। তো এই 0 থেকে কিন্তু আগে 1 নিয়েছি এই শূন্যকে বড় বানানোর জন্য, কিন্তু 0 থেকে তো আর 1 নিতে পারিনি, শূন্যকে আগে বড় বানাতে হবে আগের ঘর থেকে 1 নিয়ে। শূন্যকে বড় বানালে হবে 10, 10 থেকে 1 নিয়েছি, তাহলে 10 থেকে 1 বাদ যাবে, হবে 9, 9 থেকে এবার 3 বাদ দাও, 9 থেকে 3 বাদ দিলে হবে 6, 6 লিখে দাও। এবার এই 2 নিয়ে হিসাব হবে, এই 2 আর এই 0। তো এই 2 থেকে আগে 1 নিয়েছি এই শূন্যকে বড় বানানোর জন্য, ঠিক আছে। তো এই 2 থেকে 1 বাদ যাবে, হবে কত 1, 2 থেকে 1 বাদ গেলে থাকবে হচ্ছে 1, 1 থেকে এবার তুমি 0 বাদ দাও, 1 থেকে 0 বাদ দিলে থাকবে 1, ঠিক আছে। এবার এই 8 থেকে 7 বাদ দাও, 8 থেকে 7 বাদ দিলে হবে 1, শেষ 3 নংটা। এরপর 4 নং খেয়াল করো, তো 4 নংয়ে লেখা আছে লিখা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 250 পৃষ্ঠার 3টি গল্পের বই এক মাসে পড়েছে। সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে? তো ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে সেটা করতে গেলে কি করতে হবে, আমাদের এই 3টি বইয়ের পৃষ্ঠার সংখ্যাগুলো কি যোগ করতে হবে। তো আমরা এভাবে সাজিয়ে লিখব। 4 নং দিতে হবে প্রথমেই, তারপর প্রথম গল্পের বই হচ্ছে 261 পৃষ্ঠা, দ্বিতীয় গল্পের বই হচ্ছে 275 পৃষ্ঠা, তৃতীয় গল্পের বই হচ্ছে 350 পৃষ্ঠা। এই 3টি সংখ্যাকে এবার যোগ করতে হবে, ঠিক আছে। তো লিখতে হবে, সুতরাং মোট কত পৃষ্ঠা হবে, এখানে 1 আর 5 যোগ করলে হবে 6, তারপর 6 আর 7 যোগ করলে হবে 13, 13 আর 5 যোগ করলে হবে 18, 18 আর 8 হাতে থাকে 1, 2 আর 2 4, 4 আর 3 7, 7 আর হাতের 1 যোগ করলে হবে 8, 886 পৃষ্ঠা। উত্তর অবশ্যই লিখতে হবে, উত্তর 886 পৃষ্ঠা। এরপর 5 নং খেয়াল করো, লেখা আছে একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম এবং 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? তো প্রথমেই আমাদের 5 নং দিয়ে লিখতে হবে 5 নং, তারপর সাজিয়ে লিখতে হবে চিনি আছে 8,375 বস্তা, গম আছে 11,860 বস্তা, চাল আছে 12,720 বস্তা। এগুলো উঠানোর সময় একটা জিনিস খেয়াল রাখবে, এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোর প্রত্যেকটা অঙ্ক একটা নিচে নিচে যাতে হয়, ঠিক আছে। সিরিয়ালটা মেনটেন করলে যোগ করতে খুব সুবিধা হবে, ঠিক আছে। তারপর লিখতে হবে সুতরাং মোট কত বস্তা হবে এগুলো যোগ করতে হবে। 5 0 0 যোগ করলে হবে 5, 7 আর 6 যোগ করলে হবে 13, 13 আর 2 যোগ করলে 15, 15 আর 5 হাতে থাকে 1, 3 আর 8 যোগ করলে হবে 11, 11 আর 7 যোগ করলে 18, 18 আর হাতের 1 যোগ করলে হবে 19, 19 আর 9 হাতে থাকে 1, 8 আর 1 2, 8 আর 1 9, 9 আর 2 যোগ করলে হবে 11, 11 আর হাতের 1 যোগ করলে হবে 12, 12 আর 2 হাতে থাকে 1, 1 আর 1 2 আর হাতের 1 যোগ করলে হবে 3, ঠিক আছে। তো 32,955 বস্তা। উত্তরটা লিখে দিতে হবে, উত্তর 32,955 বস্তা। এরপর 6 নং খেয়াল করো, 6 নং এ লেখা আছে রহিম সাহেবের মাসিক আয় 18,550 টাকা এবং মাসিক ব্যয় 17,984 টাকা। তার মাসিক জমা কত, ঠিক আছে। তো আমাদের সাজিয়ে লিখতে হবে মাসিক আয় হচ্ছে 18,550 টাকা, মাসিক ব্যয় হচ্ছে 17,984 টাকা। তো মাসিক জমা বের করতে গেলে যেই টাকাটা আয় করেছে আর যেই টাকাটা ব্যয় করেছে মানে হচ্ছে কমেছে, মানে হচ্ছে আয় থেকে ব্যয়টা বাদ যাবে, ঠিক আছে। এই টাকাটা খরচ করে ফেলেছে, ব্যয় করে ফেলেছে, সুতরাং এই টাকাটা বাদ যাবে। বাদ মানে হচ্ছে বিয়োগ করে দিলেই কত টাকা জমা হবে সেটা বের করতে পারবো। তো এটা হচ্ছে বিয়োগ, সেটা বুঝে নিলাম। এবার বিয়োগটা করো। এই যে উপরে আছে 0, 0 থেকে 4 বাদ দিতে হবে, কিন্তু 0 তো ছোট, 0 থেকে 4 বাদ দেওয়া যায় না, 0কে বড় বানাতে হবে আগের ঘর থেকে 1 নিয়ে। তো 0কে বড় বানালে হবে 10, 10 থেকে এবার তুমি 4 বাদ দাও, 10 থেকে 4 বাদ দিলে হবে 6, এই যে 6 লিখে দিলাম। এবার 5 থেকে 1 বাদ দিতে হবে, যে 1 নিয়ে আমি 0কে বড় বানিয়েছি, ঠিক আছে। তো 5 থেকে 1 বাদ দিলে হবে 4, 4 থেকে এবার তুমি 8 বাদ দাও, কিন্তু 4 তো ছোট, 4 থেকে 8 বাদ দেওয়া যায় না। 4কে বড় বানাও আগের ঘর থেকে 1 নিয়ে, 4কে বড় বানালে হবে 14, 14 থেকে এবার তুমি 8 বাদ দাও, 14 থেকে 8 বাদ দিলে হবে 6, 6 লিখে দিয়েছি। এরপর এখানে আছে 5, 5 থেকে 1 বাদ দিতে হবে, ঠিক আছে। 1 নিয়েছি আমি এই যে আগের ঘরে বড় বানানোর জন্য, তো 5 থেকে 1 বাদ দিলে হবে 4, 4 থেকে এবার 9 বাদ দাও, কিন্তু 4 তো ছোট, 4 থেকে 9 বাদ দেওয়া যায় না। এবার 4কেও বড় বানাতে হবে আগের ঘর থেকে 1 নিয়ে, 4কে বড় বানালে হবে 14, 14 থেকে এবার 9 বাদ দাও, 14 থেকে 9 বাদ দিলে হবে 5, এই যে 5 লিখে দিয়েছি। এবার এই 8 থেকে 1 বাদ দিতে হবে, যে 1 নিয়ে আমি এখানে বড় বানিয়েছিলাম, ঠিক আছে। তো 8 থেকে 1 বাদ দিলে হবে 7, 7 থেকে এবার 7 বাদ দাও, 7 থেকে 7 বাদ দিলে 0, এই 0 বাম পাশে লেখার দরকার নেই। আবার এখানেও কিন্তু 1 থেকে 1 বাদ দিলে 0, 0গুলো বাম পাশে লেখার দরকার নেই। তো উত্তরটা কত হবে 566 টাকা। তো উত্তর অবশ্যই লিখে দিবে, উত্তর 566 টাকা। এরপর 7 নং খেয়াল করো, লেখা আছে রাজীবের মায়ের কাছে 5,580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3,420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7,830 টাকা ব্যয় করলেন।
তার কাছে এখন কত টাকা আছে, ঠিক আছে, কত টাকা অবশিষ্ট রইল সেটা বের করতে হবে। তো প্রথমে আমাদের কাছে রাজীবের মায়ের কাছে কত টাকা ছিল সেটা লিখে নিতে হবে। 7 নং লিখে নিয়ে লিখতে হবে রাজীবের মায়ের ছিল কত টাকা ছিল, 5,580 টাকা। তারপর সে কি করেছে, সে বাজারে যাওয়ার আগে রাজীবের বাবার কাছ থেকে আরও 3,420 টাকা নিলেন। তো লিখতে হবে বাবার কাছ থেকে নিলেন 3,420 টাকা। এই টাকাটা যেহেতু সে নিয়েছে তার মানে কি, তার এই টাকার সাথে এই টাকাটা বেড়েছে, যোগ হয়েছে, একসাথে হয়েছে, মানে যোগ করতে হবে, ঠিক আছে। তো মোট কত টাকা হলো তার, এটা যোগ করে দিলেই পেয়ে যাবো আমরা। 0 0 যোগ করলে 0, 8 আর 2 যোগ করলে 10, 10 0 হাতে থাকে 1, 5 আর 4 যোগ করলে হবে 9, আর হাতের 1 যোগ করলে হবে 10, 10 0 হাতে থাকে 1, 5 আর 3 যোগ করলে 8 আর হাতের 1 যোগ করলে হবে 9, এই যে 9। তো কত টাকা হয়েছে তার এখন, 9,000 টাকা, ঠিক আছে। তো মোট ছিল 9,000 টাকা। তারপর সে কি করেছে, সে কেনাকাটায় 7,830 টাকা ব্যয় করেছে, ঠিক আছে। তো লিখতে হবে ব্যয় করলেন 7,830 টাকা। ব্যয় করেছে মানে কি, এই টাকাটা তার টাকার কাছ থেকে কি বাদ যাচ্ছে, হ্যাঁ, কমে যাচ্ছে। তো লিখতে হবে সুতরাং অবশিষ্ট রইল, বিয়োগ করে দিলেই পাবে। 0 থেকে 0 বাদ দিলে 0, তারপর 0 থেকে 3 বাদ দিতে হবে, কিন্তু 0 ছোট, 0 থেকে 3 বাদ দেওয়া যায় না, 0কে বড় বানাতে হবে আগে, আগের ঘর থেকে 1 নিয়ে, ঠিক আছে। 0কে বড় বানালে হবে 10, 10 থেকে 3 বাদ দিলে থাকে 7। তারপর এই 0 থেকে 1 বাদ দিতে হবে, কেন, এই 0কে বড় বানানোর জন্য এখান থেকে আমি 1 নিয়েছি, সেই একটা বাদ যাবে। কিন্তু 0 থেকে তো আর 1 বাদ দেওয়া যায় না, 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, তাহলে 0কে আগে বড় বানাতে হবে এই 9 থেকে 1 নিয়ে। 0কে বড় বানালে হবে 10, 10 থেকে আগে 1 নিয়েছি, এই 0কে বড় বানানোর জন্য সে 1 বাদ যাবে, 10 থেকে 1 বাদ গেলে থাকবে 9, 9 থেকে এবার 8 বাদ দাও, 9 থেকে 8 বাদ গেলে থাকে 1, এই যে 1 লিখে দিয়েছি। এরপর এই 9 থেকে 1 বাদ দিতে হবে, যে 1 নিয়ে আমি এই 0কে বড় বানিয়েছি। তো 9 থেকে 1 বাদ দিলে থাকে কত, 8, 8 থেকে এবার 7 বাদ দাও, 8 থেকে 7 বাদ গেলে থাকে 1, ঠিক আছে। এই টাকাটা তার অবশিষ্ট রইল, লিখতে হবে সুতরাং অবশিষ্ট রইল 1,170 টাকা। উত্তর অবশ্যই লিখে দিতে হবে, এই কাজটা তোমরা করো না, উত্তর লিখতে ভুলে যাও। লিখতে হবে উত্তর 1,170 টাকা। দেখো 8 নং এ খুব সুন্দর একটি প্রশ্ন দেওয়া আছে, লেখা আছে ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর, 5 বছর পর তাদের মোট বয়স কত হবে। তো আমাদের লিখতে হবে 8 নং দিয়ে, ছেলের বয়স হচ্ছে 15 বছর, 5 বছর কি, ছেলে 5 বছর বেড়ে যাবে, 5 বছর বড় হয়ে যাবে, তার মানে কি 5 যোগ করতে হবে, তাহলে 5 বছর পর ছেলের বয়স হবে 15 যোগ 5 বছর, 20 বছর। তারপর মায়ের বয়স দেওয়া আছে হচ্ছে 48 বছর, 5 বছর পর মাও 5 বছর বেড়ে যাবে, মানে 48 সাথে 5 যোগ করতে হবে। তো 48 সাথে 5 যোগ করলে 53 হবে, তাহলে 5 বছর পর ছেলের বয়স হবে 20 বছর, 5 বছর পর মায়ের বয়স হবে 53 বছর, তাহলে 5 বছর পর দুজনের বয়স একসাথে কত হবে, 20 আর 53 যোগ করলে পেয়ে যাবো, তাই না। অর্থাৎ 5 বছর পর তাদের মোট বয়স হবে 20 যোগ 53, যোগ করলে হবে 73 বছর। তারপর উত্তরটা অবশ্যই লিখে দিতে হবে, উত্তর 73 বছর। 9 নং এ লেখা আছে 3টি সংখ্যার যোগফল হচ্ছে 89,243, সেগুলোর মধ্যে দুটি সংখ্যা 24,576 এবং 32,084 হলে তৃতীয় সংখ্যাটি কত সেটা বলেছে। তো দুটি সংখ্যা যেহেতু দিয়েছে, আমরা ধরে নিই দুটি সংখ্যার মধ্যে প্রথমটি হচ্ছে প্রথম সংখ্যা আর দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তো আমরা লিখে নিলাম প্রথম সংখ্যা 24,576, দ্বিতীয় সংখ্যা 32,084। দুই সংখ্যা আমরা লিখে নিয়েছি, 24,576 হচ্ছে একটা আর দ্বিতীয়টা হচ্ছে 32,084। তো দুটি সংখ্যা প্রথমে আমরা যোগ করি, দুটি সংখ্যার যোগফল হবে 6 আর 4 যোগ করলে হবে 10, 10 0 হাতে থাকে 1, 7 আর 8 যোগ করলে হবে 15 আর হাতের 1 যোগ করলে 16, 16 6 হাতে থাকে 1, 5 আর 0 5, 5 আর হাতের 1 যোগ করলে হবে 6, 4 আর 2 6, 2 আর 3 5। তো দুটি সংখ্যার যোগফল আমরা এত পেয়েছি। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, 3টি সংখ্যার যোগফল দেওয়া আছে। তো আমরা লিখে নিই 3টি সংখ্যার যোগফল হচ্ছে 89,243, ঠিক আছে। 3টি সংখ্যার যোগফল হচ্ছে 89,243। আমরা কি একটু আগে দুটি সংখ্যার যোগফল পেয়েছি, সেটা লিখবো। দুটি সংখ্যার যোগফল হচ্ছে 56,660, 56,660। আচ্ছা তোমরা বলো তো, 3টি সংখ্যা থেকে যদি আমরা দুটি সংখ্যা বাদ দিই তাহলে কি আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব না। আর বাদ দিব মানে হচ্ছে বিয়োগ করব, ঠিক আছে। 3টি সংখ্যা থেকে দুটি সংখ্যা বিয়োগ করে দিলেই আমরা তৃতীয় সংখ্যা পেয়ে যাব। লিখবো সুতরাং তৃতীয় সংখ্যা হচ্ছে, বিয়োগ করে দাও, 3 থেকে 0 বাদ দিলে 3, 4 থেকে 6 বাদ দিতে হবে, কিন্তু 4 তো ছোট, 4 থেকে কি 6 বাদ দেওয়া যায়, যায় না। 4কে বড় বানাতে হবে এই 2 থেকে 1 নিয়ে, 4কে বড় বানালে হবে কত, 14, 14 থেকে এবার তুমি 6 বাদ দাও, 14 থেকে 6 বাদ দিলে হবে 8, ঠিক আছে। তো 2 থেকে এবার 1 বাদ দিতে হবে, কেন, এই 1 নিয়েছি আমি এই 4কে বড় বানানোর জন্য, ঠিক আছে। তো 2 থেকে 1 বাদ দিলে হবে 1, 1 থেকে এবার তুমি 6 বাদ দাও, 1 থেকে তো 6 বাদ দেওয়া যায় না, 1 ছোট, 1কে বড় বানাতে হবে এই 9 থেকে 1 নিয়ে,
1কে বড় মানলে হবে 11, 11 থেকে তুমি 6 বাদ দাও, 11 থেকে 6 বাদ দিলে হবে কত 5, এই যে 5 লিখেছি। তারপর এই 9 থেকে 1 বাদ দিতে হবে, 9 থেকে 1 বাদ দিলে হবে 8, 8 থেকে 6 বাদ দাও, 8 থেকে 6 বাদ দিলে হবে 2, তারপর 8 থেকে 5 বাদ দিলে 3, কত হয়েছে 32,583। তো উত্তর হচ্ছে 32,583, এটাই উত্তর। এবার 10 নঙে দেখো লেখা আছে একটি ট্রেনে 2165 জন যাত্রী আছেন, একটি স্টেশনে 796 জন যাত্রী নেমে গেলেন, একটি ট্রেনে এখন ট্রেনে কতজন যাত্রী আছেন? ঠিক আছে, কি করতে হবে দেখো, যাত্রী আছেন হচ্ছে 2165 জন, তারপর যাত্রী নেমে গেলেন হচ্ছে 796 জন। আচ্ছা তোমরা বলো তো, যাত্রী নেমে গেছে মানে কি? এই যতজন যাত্রী ছিল তার থেকে কমে যাচ্ছে, যে যাত্রীগুলো নেমে গেছে সেই যাত্রীগুলো কি কমে যাচ্ছে, বাদ যাচ্ছে, বাদ মানে হচ্ছে বিয়োগ। তো এখন কতজন যাত্রী আছে সেটা বের করতে গেলে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দিলেই হবে। তো বুঝতে পারলাম বিয়োগ করতে হবে, সুতরাং লিখতে হবে সুতরাং এখন যাত্রী আছেন বিয়োগ করো। 5 থেকে 6 বাদ দাও, 5 ছোট, বাদ দেওয়া যায় না 6, 5কে বড় বানাও এই 6 থেকে 1 নিয়ে, 5কে বড় বানালে হবে কত 15, 15 থেকে 6 বাদ দিলে হবে 9, 9 লিখে দিলাম। এবার এই 6 থেকে 1 বাদ যাবে, 6 থেকে 1 বাদ গেলে কত থাকে 5, 5 থেকে 9 বাদ দাও, 5 থেকে 9 বাদ দেওয়া যায় না, 5 তো ছোট, 5কে বড় বানাতে হবে আগের ঘর থেকে 1 নিয়ে, 5কে বড় বানালে হবে 15, 15 থেকে এবার তুমি 9 বাদ দাও, 15 থেকে 9 বাদ দিলে হবে কত 6, এই যে 6 লিখে দিলাম। এবার দেখো এই যে 1 থেকে 1 বাদ দিতে হবে, যে 1 আমি 5কে বড় বানানোর জন্য নিয়েছিলাম, 1 থেকে 1 বাদ গেলে থাকে কত 0, এবার 0 থেকে 7 বাদ দাও, 0 তো ছোট 7 বাদ দেওয়া যায় না, 0কে বড় বানাতে হবে এই 2 থেকে 1 নিয়ে, 0কে বড় বানালে হবে 10, 10 থেকে 7 বাদ গেলে থাকে 3, এবার এই 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, ঠিক আছে। 2 থেকে 1 বাদ কেন দিয়েছি, কারণ 1 নিয়ে আমি এই 1কে বড় বানিয়েছিলাম, ঠিক আছে। তো 1 থাকে এখানে, তো এখন যাত্রী কতজন আছে 1369 জন, তো উত্তর লিখে দাও, উত্তর 1369 জন। এবার 11 নঙে লেখা আছে চিত্র সহ সংজ্ঞা দাও যে কোনো 2টি। তো এখান থেকে তোমাদের যে কোনো 2টি উত্তর করতে হবে, আমি তোমাদের সুবিধার জন্য 3টির উত্তর করে দিচ্ছি, ঠিক আছে। তো ক নঙে লেখা আছে বিন্দু, অর্থাৎ বিন্দুর সংজ্ঞা দিতে হবে, তারপর চিত্র অঙ্কন করে দিতে হবে। তো লিখবে বিন্দু যার দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে, ঠিক আছে। বিন্দুর দৈর্ঘ্যও নেই, প্রস্থও নেই, কোনো উচ্চতাও নেই, বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে, সে তাকে বিন্দু বলে, ঠিক আছে। এই যে দেখো আমরা একটা বিন্দু এঁকেছি, অবশ্যই একটা পেন্সিলের সাহায্যে চিত্রটা অঙ্কন করবে, ঠিক আছে। তো এই যে একটা বিন্দু এঁকেছি, এর কিন্তু কোনো দৈর্ঘ্যও নেই, এর প্রস্থও নেই, এর কোনো উচ্চতাও নেই, এটা একটা বিন্দু, ঠিক আছে। এই যে গোল করে দিয়েছি, জাস্ট এরকম করে ধরেছি, ঠিক আছে, এটা বিন্দু। তো এ হচ্ছে একটা বিন্দু, লিখবে চিত্র বিন্দু। এরপর ঘ নঙে আছে কোণ, তো এবার কোণের সংজ্ঞা দিতে হবে এবং চিত্র অঙ্কন করে দেখে দিতে হবে। তো লিখতে হবে দুটি রেখার মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। এই যে দেখো চিত্র এঁকেছি, এই একটা রেখা, এই একটা রেখা, এই দুটি রেখা এই বিন্দুতে মিলিত হয়েছে, এখানে এই যে একটা আকৃতি তৈরি হয়েছে, এটাই হচ্ছে কোণ, ঠিক আছে। তো লিখতে হবে এ বি সি, এটা একটা কোণ, লিখতে হবে চিত্র কোণ, অবশ্যই এই অঙ্কনটা পেন্সিলের সাহায্যে করবে। এরপর গ নঙে আছে তল, ঠিক আছে। তো তলের সংজ্ঞা দিতে হবে, তলের সংজ্ঞা হচ্ছে ঘনবস্তুর উপরের পিঠকে তল বলে। কি বলেছি, ঘনবস্তুর উপরের পিঠকে তল বলে। যে কোনো একটা ঘনবস্তু চিন্তা করো, যেমন বই একটা ঘনবস্তু, এর উপরের পিঠকে একটা তল বলে, তারপর ইট একটা ঘনবস্তু, এর উপরের পিঠকে একটা তল বলে, তারপর যে কোনো ধরনের বাক্স, এর উপরের পিঠকে তল বলে, ঠিক আছে। তো এই যে এরকম করে একটা তল এঁকে দিবে, লিখবে চিত্র তল, এ বি সি ডি, এটা কি একটা তল। তো অবশ্যই চিত্রটা একটা পেন্সিলের সাহায্যে অঙ্কন করবে, ঠিক আছে। আচ্ছা এখানে তলের এই চিত্রটা এমন কেন হয়েছে একটু খেয়াল করো, এই চিত্রের সাহায্যে আমরা কিন্তু একটা ঘনবস্তু আঁকতে পারি। যেমন খেয়াল করো, এরকম করে মনে করো আমি একটি হচ্ছে তল এঁকে নিলাম, দেখো এই যে আমি একটি ঘনবস্তু এঁকেছি, এখানে কিন্তু এই ঘনবস্তুটার এই উপরের পিঠ এটা একটা তল, এই সামনের পিঠ এটা একটা তল, এই যে পাশের পিঠ এটা একটা তল। তার মানে কি বুঝতে পারলাম, এই যে উপরের পিঠটা দেখতে পাচ্ছি এটা একটা তল, যেহেতু এর আকৃতিটা কেমন, এই যে দেখো এমন, যে চিত্রটা আমরা এঁকেছি, ঠিক আছে। তাও আমরা এই ঘনবস্তু থেকে উপরের পিঠটাকে কেটে নিয়ে এসে এখানে চিত্রটা এঁকেছি, এই জন্য তলের চিত্রটা এমন হয়েছে। তো আজকের ক্লাসে এতটুকুই ছিল, আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে নতুন ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।